আসসালামু আলাইকুম। আমি আমার অনার্স লাইফে প্রায় ৪৭২টির অধিক বই পড়া শেষ করেছি। তন্মধ্যে আমি এমন ১০টি বই আপনাদেরকে সাজেস্ট করব, যে বইগুলো আমি মনে করি আপনারা আপনাদের ভার্সিটি লাইফের ১ম বর্ষে পড়ে আপনাদের বই পড়ার অভ্যাসটা স্টার্ট করতে পারেন। তাই দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওটা কেবল প্রাইমারি লেভেল লার্নারদের জন্য না। আমি মনে করি যারা অনেক অ্যাডভান্স লেভেলের বইও পছন্দ করেন তাদেরকেও আমি আরও বই সাজেস্ট করব এই বইগুলো আলোচনার মাধ্যমে। আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা অনেকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে ভার্সিটি লাইফের ১ম বর্ষে আপনাদের কি জিনিস মেইনটেইন করা লাগতে পারে? অর্থাৎ কোন ধরনের স্কিল অথবা কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে পারেন? সেটা নিয়েও আজকে আমি ভিডিওতে আলোচনা করব। তো দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি। ফার্স্ট যে বইটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে 'ভাইরে আপুরে ২' সিলেবাসের বাইরে। আমি আপনাদেরকে 'ভাইরে আপুরে ১' এই বইটি সবার আগে পড়তে সাজেস্ট করব। ওই বইটি এই মুহূর্তে আমার হাতে নেই, তবে দ্বিতীয় পার্টটি আমার হাতে আছে। এটা লিখেছেন সাব্বির আহসান। আমি আপনাদের গ্যারান্টি দিতে বলতে পারি, যদি আপনারা কেবল এই একটা বই পড়েন, অর্থাৎ 'ভাইরে আপুরে ১'টা, আই থিংক দ্যাট উইল বি এনাফ ফর ইউর ফার্স্ট ইয়ার। আই নো ইটস এ বিগ স্টেটমেন্ট। এটা খুব বড় হয়ে যায় বলাটা যে একটা বই পড়লে যথেষ্ট। কারণ আমি মনে করি এই বইটি পড়ার থ্রু আমার মাঝে অনেক পরিবর্তন এসেছে। আই মিন 'ভাইরে আপুরে ১'। ওটা যখন আমি পড়েছি তখন এখানে যেই ধরনের গাইডলাইন আমি পেয়েছি, আমি মনে করি এখন পর্যন্ত ওইগুলো পুরোপুরি আমি আমার লাইফে এপ্লাই করতে পারিনি। সে ফর এক্সাম্পল, আমার ওই বইটা পড়ে একটা আইডিয়া মাথায় এসেছিল যে আমিও সাব্বির ভাইয়ের মতো এমনভাবে পড়বো যেন আমার মা-বাবা বিরক্ত হয়ে বলেন যে, "থাক বাবা আর পড়িস না।" এবং এটা আমি বাস্তবায়ন করতে পেরেছি। এই বইটি পড়ার থ্রু আপনি জানতে পারবেন যে স্কিল কত প্রকার ও কি হয়। আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, কিছু স্কিল আছে যেগুলো আমি মনে করি সকল মানুষদেরই অর্জন করা উচিত। সো আপনারা যদি অ্যাজ এ গাইডলাইন হোল একটা বইয়ের মাধ্যমে পেতে চান এবং খুবই ল্যাঙ্গুয়েজে পেতে চান, আমি মনে করি 'ভাইরে আপুরে ১' বইটা অসাধারণ। সো আশা করি আপনারা পড়বেন এবং আমাকে জানাবেন যে আসলে আমি যে রেকমেন্ডেশন দিয়েছি এটা কাজের কিনা। ওয়েল এখানে আমি আপনাদেরকে সেকেন্ড যে বইটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে 'দ্য আর্ট অফ থিংকিং ক্লিয়ারলি', রলফ জবেলির লেখা। আপনাদের মনে হতে পারে যে সেলফ হেল্প বুক আমি কেন আপনাদের সাজেস্ট করছি। ইন্টারেস্টিংলি এই বইটি আমি আমার ভার্সিটির ফার্স্ট ইয়ারে আমার ক্লাসমেটদের সাথে এটা পাঠচক্র করতাম এবং প্রত্যেকদিন, অর্থাৎ যখন ক্লাসে আসতাম তখন বলতাম যে চলো একসাথে বসে আমরা আলোচনা করি কোনো একটা চ্যাপ্টার নিয়ে আরকি। তো দেখা যাচ্ছে এই বইটা কেন জরুরি? আমাদের অনেক ফ্যালাসি আছে, অর্থাৎ কুযুক্তি আছে, ভুল চিন্তা আছে। এই চিন্তা ত্রুটিগুলো যদি আমরা ফিক্স করতে চাই, তাহলে আমি মনে করি এই বইটি পড়াটা খুবই জরুরি। এখানে প্রায় 99 অর্থাৎ 99টি এরকম কুযুক্তি, অর্থাৎ ভুল ধারণা অথবা ভুল চিন্তা আছে, যেগুলো আমরা যদি ফিক্স করি তাহলে আমি মনে করি যে আমাদের পরবর্তী লাইফে এই ধরনের মিস্টেক আমরা করব না। ধরুন এখানে একটা অংশ আছে সাঙ্ক কস্ট ফ্যালাসি। এটা কিরকম? ধরুন আমি কারো সাথে সিনেমা দেখতে গেলাম, তো ৳৩০০-৪০০ দিয়ে আমি টিকেট কিনলাম, বসলাম, দেখলাম। দেখার পরে মনে হচ্ছে এই সিনেমাটা খুবই বাজে সিনেমা। তো আপনি উঠে যাবেন, তখন পাশে একজন বলবে যে, "আরে বসে থাকেন, যেহেতু টাকা দিয়েছেন তো পুরাটা দেখেই যান।" তো আপনার মনে হতে পারে যে এটা খুবই লজিক্যাল একটা প্রপোজিশন। বাট আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে মনে হবে যে একে তো আমি টাকা দিয়েছি, এখন এই মুভিটা দেখলে এমন তো না যে আমার টাকা উসুল হয়ে যাবে। বরং টাকাটাও যাবে, সময়টাও যাবে, অ্যান্ড টাইম ইজ মানি। তো এই আইডিয়া এছাড়া আরো দারুণ আইডিয়া আছে, আপনারা চাইলে এই বইটা থেকে গেইন করতে পারবেন। দেখা যাচ্ছে এই বইটার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা বলব, সেটা হচ্ছে 'যুক্তিফাদে ফড়িং'। এটা চমক হাসানের লেখা। চমক হাসান ভাইকে আপনারা সকলেই চেনেন। সো আমার আলাদা করে পরিচয় দিতে হবে না, এবং এই ইউটিউব চ্যানেলে একদম ফার্স্ট ভিডিওটা এই বইটা, অর্থাৎ ওই বইটা নিয়ে ছিল আরকি। যাই হোক, তো 'দি আর্ট অফ থিংকিং ক্লিয়ারলি' বইটা আমি মনে করি খুবই জরুরি, এবং আমি এখন পর্যন্ত এই বইটাকে সবসময় ক্যারি করতে পছন্দ করি। এট লিস্ট আমার পিডিএফটা সবসময়ই থাকে। সো আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করব যে এই বইটা, এবং পরবর্তীতে আপনারা যদি এই বইটা পড়া শেষ হয়ে যায় তাহলে 'যুক্তিফাদে ফড়িং' সেটা আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন। দেন আমি আপনাদের যে বইটি দেখাবো সেটি হচ্ছে 'যদ্যপি আমার গুরু'। এটি আহমদ ছফা লিখেছেন। এটা একটা মেমোয়ার বলতে পারেন, যে আহমদ ছফা উনার গুরু, অর্থাৎ টিচার আব্দুর রাজ্জাক স্যার, অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারকে স্মরণ করে উনি লিখেছেন উনার কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন। এখন আপনার মনে হতে পারে এই মেমোয়ার জেনে আমাদের কি হবে? উনার ব্যাপারে জেনে আমাদের লাভ কি? ওয়েল ছাত্র শিক্ষক সম্পর্ক কিরকম হওয়া উচিত একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, আমি মনে করি এটা সবচেয়ে ভালো উদাহরণ এখানে পেতে পারি, এবং আপনি প্রচণ্ড ইন্সপায়ার্ড হবেন আব্দুর রাজ্জাকের যে আচরণ, যেভাবে উনি স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতেন এই বিষয়গুলো নিয়ে। দেখা যাচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে উঠি তখন অনেক সময় এমন হয় যে আমাদের পা মাটিতে পড়ে না। আমরা যখন টিউশনিতে যাই অনেক সময় স্টুডেন্টদেরকে স্টুডেন্টভাবে ট্রিট করি না। আমরা একটা ইনকাম মেশিন হিসেবেই দেখি। কিন্তু আপনারা যদি অ্যাজ এ টিচার নিজেকেও ডেভেলপ করতে চান, আপনারা শিখতে পারবেন যে কিভাবে একজন টিচারকে স্টুডেন্টকে ইগনাইট করতে হয় তার নলেজের প্রতি, এবং কিভাবে গাইড করা লাগে। সো এই বইটাতে অনেক কোটেবল অংশ আছে। আপনারা চাইলে এই বইটা পড়লেই বুঝতে পারবেন। আই থিংক দ্যাট উইল বি এনাফ টু মেক ইউ এগ্রি যে এই বইটা আপনারা পড়তে পারেন। দেন এরপরে আমি আপনাদের যে বইটা দেখাবো সেটি হচ্ছে 'অ্যানিম্যাল ফার্ম'। তো 'অ্যানিম্যাল ফার্ম'টা জর্জ অরওয়েলের লেখা। ইংলিশটা আপনাদের একটু কঠিন লাগতে পারে শুরুতে, যারা নিয়মিত পড়তে অভ্যস্ত না ইংলিশ। কিন্তু আমি স্ট্রংলি সাজেস্ট করব এই বইটা অবশ্যই পড়বেন। হ্যাঁ, একটা সময় পরে আপনার মনে হবে যে এই বইটা তো এত মানুষ কোট করে, এত
কথা বলে এটা হয়তো বাসি হয়ে গেছে, বাট জর্জ অরওয়েলের বই আই ডোন্ট থিঙ্ক যে ওরকম কখনো বাসি হওয়ার সুযোগ আছে। 1984 এটা পড়ার শেষে আপনারা পড়তে পারেন, আপনাদের মাথা পুরো হ্যাং হয়ে যাবে। এছাড়াও এটা যদি আপনি ডিস্টোপিয়ান নভেলের কথা চিন্তা করেন তাহলে ব্রেভ নিউ ওয়ার্ল্ড আছে, সেটাও আপনারা ট্রাই করতে পারেন। ওটা হচ্ছে অ্যালডোয়াস হাক্সলির লেখা। তো ওভারঅল এই বইটা পড়ে আপনাদের হচ্ছে গিয়ে সরকার কিভাবে চলে অথবা একই সিস্টেম কিভাবে বারবার ঘুরে ফিরে আসে সেটা আপনারা খুব দারুণভাবে জানতে পারবেন। ওই যে একটা কথা আছে না যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, টেকনিক্যালি ওই সিচুয়েশনটাই এখানে খুব দারুণভাবে একটা অ্যালিগরিক্যাল আকারে দেখতে পাবেন। এবং এটা ইন্টারেস্টিংলি আপনার হয়তো মনে হতে পারে যে এটা খুবই নর্মাল একটা টেল, কিন্তু আপনি যখন একটু চিন্তা করে পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে ওয়াও এটা কী বললাম। তো যাই হোক, অ্যানিম্যাল ফার্ম, 1984 অ্যান্ড ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এই তিনটা বই আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন। অ্যান্ড এরপরে আপনারা চাইলে ডিস্টোপিয়ান নোভেল লিখে সার্চ করে আরও বই পড়তে পারেন। আমি যখন বই পড়ি তখন এভাবেই আসলে আমি আমার আইডিয়া ডেভেলপ করি। ওয়েল, টিপসের পালা। দেখুন, আপনারা যখন ফার্স্ট ইয়ারে যান তখন আপনাদেরকে অনেকে হয়তো এই ধরনের কথা বলতে পারে যে বই পড়তে পারো, নাও পড়লে সমস্যা নাই, কোর্স করো সমস্যা নাই, বাট ভার্সিটিতে উঠে পড়াশোনা নাই, এই ধরনের একটা ফ্যান্টাসি ক্রিয়েট করা হয়। কিন্তু আমি বলবো যে ভার্সিটিতে পড়েই আপনার আসল পড়াশোনা শুরু হয়। দেখুন, আপনারা যখন স্কুল কলেজে থাকেন তখন আপনাদের প্যারেন্টসদের প্রেশার থাকে যে টিউশনিতে যাও, এটা করো, ওটা করো। কিন্তু আপনি যখন ভার্সিটি উঠবেন তখন কিন্তু দেখা যায় যে আপনাদের মা বাবার ওরকম প্রেশার থাকে না। তখন আপনার ইন্ডিপেন্ডেন্টলি ওই ডিসিশনটা মেক করতে হয়। তো আপনারা যদি শুরুতে এসে পড়াশোনাটা করা ছেড়ে দেন তখন কি হবে যে যখন একটা সেমিস্টার অথবা 2টা সেমিস্টার রেজাল্ট আসবে তখন আপনি হতাশ হয়ে যাবেন, আরে আমি তো একসময় ভালো স্টুডেন্ট ছিলাম, এখন আমার কী হলো। এই ডিপ্রেশনটা কতজনের মাঝে আছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। এবং আমি অ্যাজ এ সিনিয়র, আমি আমার অনেক যারা জুনিয়র আছে অথবা ছোটো ভাই বোন আছে তাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করেছি। এবং আমার এই ধরনের এক্সপিরিয়েন্স অর্থাৎ মেন্টরিং এক্সপিরিয়েন্স থেকে এতটুকু বলতে পারি, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা পড়াশোনাটা শুরু থেকেই করবেন। একদম ধোঁয়ায় পড়াশোনা করতে হবে বিষয়টা এরকম না, জাস্ট ডেইলি করবেন। ইভেন আমি বলবো যে আপনি যদি 3-4 মাসও 6টা সেমিস্টারের মাঝে 6 মাসের মাঝে যদি আপনি 3-4 মাসও ভালো করে পড়েন, আই থিঙ্ক দ্যাট উইল বি না। সো পড়াশোনাটাকে আপনাদের টপ প্রায়োরিটি দিয়ে রাখতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওটা এক্সট্রাই সব সময়। আর আপনারা যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে চান তাহলে আমি বলবো ডিবেটটা সবার আগে প্রায়োরিটি দিবেন। অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আমি মন্তব্য করবো না, কয়েকটা ভালো আছে কয়েকটা মন্দ আছে, এক এক বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে এক একটা হতে পারে, কিন্তু ডিবেটটা আমি বলবো যে আপনাদের লিস্টে সবার আগে রাখবেন। আপনাদের কষ্ট হলেও সেটা জয়েন করবেন, বাংলা ইংলিশ ডিবেট দ্রুত করতে শিখবেন এবং আশা করি এতে আপনাদের উপকার হবে। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে যে বইটা দেখাবো সেটি হচ্ছে রফুল আলমের লেখা একটা দেশ যেভাবে দাঁড়ায়। আমি বলবো যে এই বইটাকে অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন। কেন? দেখুন, আমরা ইউনিভার্সিটিতে উঠে স্কুল অথবা কলেজ লেভেল অথবা কিন্ডারগার্টেন লেভেলের আচরণ করি এবং এটা দেখে আমার খুব বিরক্তি লাগে। এবং আই এম সরি টু সে, বাট মোস্টলি স্টুডেন্টদের মাঝে এই ন্যারো মেন্টালিটি আছে যে আপনি যখন একটা কাজ করবেন আপনি দেশের জন্য করবেন, সমাজের জন্য করবেন, অন্য মানুষের জন্য করবেন। কিন্তু দেখা যায় বাই অ্যান্ড লার্জ মানুষ কেবল নিজের চিন্তাটাই করে, কেবল হয়তো মনে করে যে কোনো রকমে ক্রস করবো এই ফেজ, অনার্স মাস্টার শেষ করে বিসিএস দিব অথবা কোনো কিছু একটা করে কোনো রকম একটা আইডিয়া থাকে যে কোনো রকমে খাওয়া দাওয়া করে বিশেষ অল্প। আমি মনে করি অ্যাজ এ হিউম্যান আমাদের ক্যাপাসিটি আরও বেশি, আল্লাহ সেই ধরনের সক্ষমতা আমাদের দিয়েছে যেন আমরা ভালো করতে পারি। সো একটা দেশ কীভাবে দাঁড়ায়, দেশকে কীভাবে গড়ে তোলা যায়, এই ধরনের আইডিয়া পেতে, নিজেকে ইন্সপায়ার করতে আই থিঙ্ক রফুল আলমের এই বইটার কোনো বিকল্প নেই। এছাড়াও রফুল আলমের আরও দারুণ বই রয়েছে, সেগুলো আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারছি এটা আপনাদের হতাশ করবে না, বরং আপনাদের আরও ইন্সপায়ার করবে বই পড়তে অথবা আরও অন্য ধরনের বই এক্সপ্লোর করতে। দেন বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত, এটা লিখেছেন ইসমাইল রেহান, এটা অনুবাদ করেছেন আহমদ সাবির। নাসাদ পাবলিকেশন থেকে বের হয় বইটি, মাস্ট রিড। দেখুন, আপনি যেভাবে চিন্তা করছেন সেটা অ্যাকচুয়ালি আপনি চিন্তা করছেন নাকি আপনাকে কেউ বাইরে থেকে ইনস্টিগেট করছে অর্থাৎ মেকানিক্স করে দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু আপনারা কখনো ধরতে পারবেন না শুরুর দিকে। সো আপনারা যদি এই বইটা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে এপিস্টেমিক যে ডেভেলপমেন্ট অর্থাৎ নলেজ সিস্টেমটাকে যেভাবে ডেভেলপ করা হয়েছে এটা আসলে কতটা আমাদের নিজের থেকে আসে এবং কতটা বাইরে থেকে আসে এবং এটার হিস্ট্রিটা কি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমি মনে করি এই বইটা খুবই কাজে লাগবে আর কি। আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করবো উইদাউট এনি হেজিটেশন এই বইটা পড়তে পারেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের হতাশ করবে না। টাইম ফর অ্যানাদার অ্যাডভাইস, আমি বলবো যে আপনারা যদি ইউনিভার্সিটিতে উঠেন এবং আপনাদের আগে থেকে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না থাকে তাহলে সবচেয়ে ভালো হয় যদি আপনারা কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন না হন। অনেকে হয়তো বলবো যে হ্যাঁ, কোনো একটা দলে জয়েন করো তাহলে হয়তো আপনার ইসলাম পালন করতে সুবিধা হবে, এই ধরনের বিষয়, অথবা আপনি এটাতে জয়েন করলে আপনি অনেক ধরনের ফেসিলিটিস পাবেন। পার্টলি ইট কুড বি ট্রু, আমি জানি না, কারণ আমি কখনো কোনো পলিটিক্যাল পার্টিতে আমি যুক্ত হইনি। তবে আমি মনে করি যে আপনারা যদি আগে থেকেই পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়ে যান তখন তারা একটা নির্দিষ্ট সিলেবাস অথবা কারিকুলাম অথবা নির্দিষ্ট একটা কাঠামোর মাঝে আপনাকে গ্রো করবে। তা আপনি যে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ আছে সেটা কখনো ডেভেলপ করতে শিখবেন না, জানতে শিখবেন না। আপনি কেবল মনে করবেন আমি যা পড়ছি সেটাই
একদম সত্য, এবং অন্য পার্সপেক্টিভটা কখনো এক্সিস্ট করে না। তো আপনাদের মানসিকতাকে আমি বলবো শুরুতেই ন্যারো করবেন না। আপনারা যদি জয়েন করতে চান তাহলে পরবর্তী কোনো সময় করেন। আমি আপনাদেরকে এটা জাস্ট একটা পরামর্শ হিসেবে বলছি আর কি, যে আমি মনে করি সবার আগে আপনাদের পড়াশোনাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, নিজের সেলফ ডেভেলপমেন্টের প্রতি আপনাদের মনোযোগ দেওয়া উচিত। হ্যাঁ, অযথা বিভিন্ন কোর্স করে টাকা খরচ করবেন না। আপনারা ফার্স্ট ইয়ারে থাকতে অ্যাবজর্ব করবেন না, সব শোষণ করবেন না, বরং অবজার্ভ করবেন, দেখবেন যে কোথায় কি হচ্ছে, বোঝার চেষ্টা করবেন। একটা কথা আমি সবসময় সবাইকে বলি যে ডোন্ট জাজ, ওকে? এটা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিপল। আগে থেকেই জাজ করাবেন না আর কি। যাই হোক, এরপরে যে বইটা আমি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে ড্যানিয়েল হাকিকাতুর লেখা সংশয়বাদী। এটা অ্যাকচুয়ালি দ্য মডার্নিস্ট ম্যানেজ ইসলাম, মুসলিম ক্রিটিক অফ মডার্নিজম, এটার অনুবাদ করেছেন আসিফ আদনান। আমি মনে করি এটা খুবই দারুণ একটা বই। কেন? বিভিন্ন মতবাদ আছে, যে লিবারালিজম, এইজম, ফেমিনিজম, এই ধরনের অনেক ইজম আছে। ইজমের বিজমে না আমরা বন্দী হয়ে আছি আর কি। তা আপনি যখন এগুলোকে ক্রিটিক্যালি হ্যান্ডেল করবেন তখনই আসলে এই ধরনের ফাঁদ অথবা যে ফাঁকফোকর আছে এই জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আমি মনে করি যে কোনো আইডিওলজি, সেটা আপনার পক্ষের হোক অথবা বিপক্ষের হোক, আপনাকে ক্রিটিক্যালি হ্যান্ডেল করতে হবে। দেখুন, আমরা যখন ফিলসফি পড়তাম একটা বিষয় আমি খেয়াল করতাম যে সবাই ফিলসফিটার যে মেইন আইডিয়া সেগুলোই পড়তো, কিন্তু এগুলোর কাউন্টার যে আইডিয়াটা সেগুলো কেউ হচ্ছে গিয়ে পড়ার চেষ্টা করতো না। সে ফর এক্সাম্পল, আমরা যখন সার্চের ফিলসফি পড়েছিলাম আর কি, তখন কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়নি যে সার্চের ফিলসফির এগেনস্টে যে ধরনের ক্রিটিসিজম আসছে ওয়েস্টার্ন ফিলসফার থেকেই, সেগুলো তোমরা পড়ো। কিন্তু আপনি যদি একজন সচেতন পাঠক হন তাহলে কিন্তু আপনি যা পড়ছেন তার এগেনস্টেও কোন কোন মন্তব্য আছে সেগুলো আপনি জানার চেষ্টা করবেন। ধরুন, আমি আপনাদেরকে যে বইটা দেখালাম যে এই যে যদ্যপি আমার গুরু, তো এখানে প্রফেসর আব্দুর রাজ্জাক, তো ওনাকে আমি ভালো বললাম, তো ওনার এগেনস্টেও তো অনেক ধরনের মন্তব্য আছে। আপনারা চাইলে ডিসকভার করতে পারেন, ক্রিটিক করতে পারেন। আপনাদের তো কেউ মানে এইরকম মানুষ অথবা আমাদের মতো মানুষকে মহামানব বানাতে হবে না আর কি। সো এই ক্রিটিক করার এবিলিটি গেইন করতে হলে আমি মনে করি যে সংশয়বাদী অথবা আপনারা যদি ইংলিশ পড়তে চান তাহলে দ্য মডার্নিস্ট ম্যানেজ ইসলাম, এই বইটা পড়তে পারেন। আই থিঙ্ক আপনাদের অনেক ভালোভাবে হেল্প করবে। দেখুন, বই পড়ার জার্নিতে একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনাদের দিয়ে রেখে, স্পেশালি যদি আপনি মুসলিম হন। আমি মনে করি যে আমাদেরকে আমাদের নিজেদের ধর্মের ব্যাপারে খুব ভালো করে জানতে হবে। কারণ এটা আসলে ইসলাম বেসিক্যালি আমার জন্য, অথবা আমরা যেরকম বিলিভ করি মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে, যে এটা আমাদের জন্য কেবল ধর্ম না, যে একটা কালচার না, বরং এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। হ্যাঁ, আমি হয়তো কোনো জব ডেসক্রিপশনে ফিট হওয়ার জন্য আমি আমার দাড়ি কেটে ফেলবো না। আল্লাহ যদি আমাকে ওই তৌফিক দেন আর কি, তাহলে আমি আমার মতোই অনেস্টলি আমার লাইফটা লিড করবো আর কি। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় না বুঝে অনেক সময় মন্তব্য করি। আমরা অনেক ধরনের লিটারেচার এক্সপ্লোর করছি, অনেক বই পড়ছি, আমরা হয়তো ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারি। এখন আমি যেটা করতাম যে একদম শুরুর দিকে যে ইসলাম বিরোধী যেই ধরনের মন্তব্য আছে সেই জিনিসগুলো আমি একটু বেশি পড়তাম। স্পেশালি নাস্তিকদের যে বিভিন্ন কথা আছে, যে এরকম আক্রমণ তারা করে, যে ধরনের প্রশ্ন করে, কনফিউজ করে, সেই জিনিসগুলো আমি হচ্ছে গিয়ে ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করেছি, এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ প্লিজ আমাকে হেদায়েত দাও। কারণ হয়তো আমি প্রপার আনসার পাবো, লজিক্যাল আনসার পাবো, কিন্তু আমি হয়তো আমার হার্টটা হয়তো অতটা নরম না যে সেটা অ্যাকসেপ্ট করতে পারবো। এনিওয়ে, সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে একই সাথে সাজেস্ট করে রাখছি অন্ধকার থেকে আলো সিরিজটা। এটা মোহাম্মদ মুশফিকুর রহমান মিনারের যে বইগুলো আছে সেগুলো আপনারা দেদারসে এক্সপ্লোর করতে পারেন। আমি মনে করি নাস্তিকতার জবাব নিয়ে একদম ডিরেক্ট যে রেসপন্স এবং সবচেয়ে সুন্দর করে একাডেমিক রেসপন্স ওনার বইগুলোতে পাওয়া যায় আর কি। এছাড়া ওনার একটা ওয়েবসাইট আছে, রেসপন্স টু অ্যান্টি ইসলাম কিউএ, তো এই জিনিসটাও আপনার ডিসকভার করতে পারেন। দেন আমি আপনাদেরকে যে বইটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ওবায়দ হকের লেখা তেইল্লাচড়া। আপনারা হয়তো এতক্ষণ নন ফিকশন দেখে একটু বিরক্ত হয়ে গেছেন, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলেন, বাট ওবায়দ হকের তেইল্লাচড়াটা আসলেই দারুণ। যারা সমসাময়িক বাংলা সাহিত্য এক্সপ্লোর করতে চান তারা ওবায়দ হকের লেখা নির্দ্বিধায় এক্সপ্লোর করতে পারেন, আপনাদের ভালো লাগবে। এটা মুক্তিযুদ্ধ বিষয়ক। আমি জানি অনেকে মুক্তিযুদ্ধে অনেক ধরনের চুলকানি থাকতে পারে আর কি, বাট দেখুন, মুক্তিযুদ্ধ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, আমাদের যে বৈষম্যর কাঠামো থেকে আমাদেরকে বের করে এনেছে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা আবারও ফেস করেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, তবে মুক্তিযুদ্ধ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি মনে করি মুক্তিযুদ্ধ বিষয়ক লিটারেচার অথবা সাহিত্য যদি আপনারা পড়তে চান, সেখানে একটা দারুণ গেটওয়ে হতে পারে এটা। এছাড়া মূলধারা ৭১ নিয়ে আমি আগেও কথা বলেছি, এবং আশা করি আপনারা সেটা পড়বেন। আচ্ছা, এরপরে যে বইটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে দ্য হোয়াইট টাইগার, এটা হচ্ছে আরভিন অ্যাডিগার লেখা। এটা আমি আমার মাস্টার্সে পড়েছি, এবং আমি আপনাদেরকে ফার্স্ট ইয়ারে পড়তে বলবো আর কি। এটা একজন ইন্ডিয়ান রাইটার, তো উনি পসিবলি আমার যতটুকু মনে আছে উনি অস্ট্রেলিয়াতে থাকেন। যাই হোক, এটা কী নিয়ে, একটা সার্ভেন্ট এবং মাস্টারের রিলেশন আর কি, যে একজন দাস, একজন ড্রাইভার, সে হচ্ছে গিয়ে শহরে এসে কীভাবে সার্ভ করে, এবং এইটা একটা ডার্ক কমেডি বলতে পারেন, অথবা ডার্ক স্যাটায়ার বলতে পারেন, কমেডি না, ডার্ক স্যাটায়ার। আপনি সমাজের এমন বিষয়গুলো জানতে পারবেন যেগুলো আপনি জানেন কিন্তু কখনো এরকম চিন্তা করতে শিখিনি, যে আমরা দেখা যাচ্ছে হয়তো মনে করি আমরা অনেক ভালো মানুষ, কিন্তু কতটা সূক্ষ্মভাবে আমরাও অন্যদেরকে নির্যাতন করি, নিষ্পেষণ করি, সেই জিনিসগুলো যদি আপনারা আরও ভালো করে বুঝতে চান তাহলে এই ফিকশনটা,
এই কল্পকাহিনীটা আপনাদের দারুণভাবে হেল্প করবে। আমার এটা অসাধারণ লেগেছে এবং বাংলাদেশ ইন্ডিয়ার যে কনটেক্সট এটা মোটামুটি কাছাকাছি, তো আপনারা দারুণভাবে রিলেট করতে পারবেন। ছোট্ট একটা এক্সাম্পল বলি যে এখানে যে একটা মূল আইডিয়া হচ্ছে রুস্টার কুপ যে ফেনোমেনন। রুস্টার কুপ কি, ওই যে আমরা যখন ফার্মের মুরগি কিনতে যাই, দেখা যাবে ফার্মের মুরগি একটা নিচ্ছি, মানে পাশেরগুলো একটু হয়তো চেঁচামেচি করে, কিন্তু যখন এটাকে নিয়ে যাওয়া হয় একটাকে, তখন অন্যগুলো আবার শান্ত হয়ে যায়। তারা জানে তাদের চোখের সামনে তাদের ভাইকে হত্যা করা হচ্ছে সর্ট অফ, কিন্তু তারা হচ্ছে কোনো নরণচরণ করে না। তারা মনে করে যে ও গেলে গেল, আমার তো এরকম হবে না। আমরাও কিন্তু এইভাবে ইয়ে করি, যখন অন্য আমাদের সামনে অন্যায় হতে দেখি তখন আমরা মনে করি যারে এটা তো আমাদের সামনে আমাদের সাথে হবে না। কিন্তু যদি হচ্ছে গিয়ে আল্লাহ আমাদের একটা কপালে রাখেন এবং আমাদের ওই শিক্ষা দিতে চান, তাহলে কিন্তু হবে। তো আমরা কিন্তু সর্ট অফ ওই রুস্টার কুপ ফেনোমেননটাই আটকে গেছি। তো এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করেছি, আপনারা চাইলে দেখতে পারবেন। সো এই বইটা আমি আপনাদেরকে সাজেস্ট করে রাখছি। দেন আমি আপনাদেরকে যে বইটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আল মাহমুদের লেখা কবির আত্মবিশ্বাস। আমি এটা নিয়ে কোনো ডিসক্রিপশন দেবো না, আপনারা পড়তে পারেন। আল মাহমুদকে আপনারা যতটা এক্সপ্লোর করবেন তত ভালো লাগবে। আমি খুবই লেটার ফেজ অফ লাইফ, ফোর্থ ইয়ারের পর থেকে আল মাহমুদকে এক্সপ্লোর করা শুরু করেছি। এর আগে আমি ওনার লেখা খুব একটা পড়িনি। ওনার কবিতাও যেরকম অসাধারণ, ছোট গল্প আরও বেশি অসাধারণ, এবং এটা সর্ট অফ আত্মজীবনীমূলক উপন্যাস। আপনারা হচ্ছে বাংলাদেশের লিটারেচার যে ওয়ার্ল্ডটা, সেটার ব্যাপারে একটা খুবই ক্লোজ লুক দেখতে পাবেন, এবং আমি মনে করি এটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা বই। সো আপনারা এটা আপনাদের সাজেশনে রাখতে পারেন। দেন লাস্ট যে বইটা, সেটা আসলে আপনি যদি একজন মুসলিম হন তাহলে আমি মনে করি আপনাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরো সিরিজ। এটা সমকালীন প্রকাশন থেকে, এবং আমি মনে করি যে যারা কোরআন শরীফ বুঝে পড়তে চান তাদের জন্য এই সিরিজটা মোটামুটি খুবই দারুণ একটা উৎস হতে পারে আর কি। এছাড়াও আপনারা সিরা পড়ার চেষ্টা করবেন। আর অনেক অনেক ধরনের বই আছে যেটা নিয়ে আমি চাইলে কথা বলতে পারি, কিন্তু কথা বলে শেষ করা যাবে না আর কি। তো এই বইগুলো দিয়ে আপনাদের বই পড়ার জার্নি শুরু করতে পারবেন। এছাড়াও আমি কিন্তু আরও অনেকগুলো বই সাজেশন এই ভিডিওর মাঝে বলেছি, আপনারা চাইলে সেগুলো নোট করে রাখতে পারেন। এবং আমি মনে করি অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আপনাদের পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে। পলিটিক্যাল ভেজাল এই জিনিসগুলোতে না জড়ানোই ভালো আর কি। যখন আপনি ম্যাচিওর হবেন তখন ডিসিশন নিন। ক্লাব ভালো জিনিস, তবে হচ্ছে আগে অবজার্ভ করবেন, ভালো করে দেখে নেবেন, এরপরে জয়েন করবেন। সো এই জিনিসগুলো যদি ব্যালেন্স করে আপনারা চলতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের যে ফার্স্ট ইয়ারের জার্নি খুব ভালো হবে। এছাড়া আপনারা যেই ইয়ারে থাকুন না কেন, আপনারা এই বইগুলো চাইলে এক্সপ্লোর করতে পারেন। আমাকেও সাজেস্ট করতে পারেন যে আমার কোন বইগুলো পড়া উচিত ছিল, প্রয়োজনে আমিও এখন পড়ে নিজেকে আরেকটু শানিত করতে পারি। সো আজকের জন্য এতটুকুই। আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে রাখবেন, যেন তারাও উপকৃত হয়, এবং আমাকেও সাপোর্ট করবেন যেন হচ্ছে আমি সুস্থ থাকি এবং ভালো ভালো বই পড়ে আপনাদেরকে সন্ধান দিতে পারি। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।